আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ক্লাসগুলি মন দিয়ে করছো। আজ আমরা তোমাদের এই মানব জনন চ্যাপ্টারটি শেষ করব। আজ তোমাদের আমি পড়াবো অমরা বা প্লাসেন্টার গঠন, আর প্রসব, দুগ্ধ উৎপাদন, আর কিছু শর্ট টার্ম বলে দেবো, যেগুলোর আমি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো এবং এই ভিডিওতে যার উত্তরগুলি আমি আলোচনা করে দেবো, যেগুলি খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের বইয়েতে হয়তো তেমনভাবে দেওয়া নেই। এই অমরা বা প্লাসেন্টা এটা কি না, যখন নিষেকের পরে মা যখন গর্ভ ধারণ করে, অর্থাৎ গর্ভাবস্থায় ভ্রূণ যে ডেভেলপমেন্ট শুরু হলো, এই ভ্রূণ এবং মায়ের দেহের মধ্যে যে কলার দ্বারা যে সংযোগ হয়, যার মাধ্যমে মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে পুষ্টিদ্রব্য, অক্সিজেন এগুলো সরবরাহ হয় এবং ভ্রূণের দেহে উৎপন্ন বিপাকজাত ক্ষতিকারক পদার্থগুলো মাতৃদেহে আসে, তারপরে দেহ থেকে রেচনতন্ত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এই যে ভ্রূণ এবং মাতৃদেহের যে সংযোগ রক্ষাকারী কলা, এটি গঠন করে প্লাসেন্টা বা অমরা। এই নিষেক হওয়ার পরে প্রায় থার্ড উইক বা তৃতীয় সপ্তাহ থেকে অমরার গঠন শুরু হয়, আর এই অমরার গঠন 2.5 মাস বা 10 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ গঠন হয়। এরপরে আমরা আসবো এই প্লাসেন্টেশন পদ্ধতি, অর্থাৎ অমরার গঠন পদ্ধতি। এটিকে আমরা বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে, আমি প্রায় 8টা পয়েন্টে গুছিয়ে তোমাদেরকে বলে দেব, তোমরা সেভাবে লিখবে, এর নোটও আমি দিয়ে দেব। গর্ভাবস্থার দিকে এই যে গ্যাস্টুলেশন পর্যায়ের শেষে ভ্রূণের চারপাশে একটা পর্দা আসে, যেটা হচ্ছে সর্ববহিস্থ পর্দা, যাকে আমরা বলি কোরিয়ন। অর্থাৎ এই যে মরুলা, ব্লাস্টুলা, তারপরে গ্যাস্টুলা হলো দিয়ে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হওয়ার পরে এই গ্যাস্টুলেশন পর্যায়ের শেষ দিকে একটা ভ্রূণের চারদিকে একটা আবরণী সৃষ্টি হয়। এই আবরণীকে বলি আমরা কোরিয়ন। আর এই কোরিয়নগুলোতে আঙুলের মতো ক্ষুদ্র প্রবর্ধক থাকে, যেগুলিকে বলা হয় কোরিয়ন ভিলাই। এইগুলো আঙুলের মতো প্রবর্ধক বা খাঁজ বিশিষ্ট হয়, আর এই জন্য একে বলা হয় ফিটাল প্লাসেন্টা। এরপরে এই কোরিয়নিক ভিলাইগুলো এন্ডোমেট্রিয়াম স্তরে যত বিস্তার লাভ করবে, তত এদের থেকে খাঁজগুলো তত গঠন করবে, আর এই খাঁজ গঠনকারী জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে আমরা বলি ক্রিপ্টস। এরপরে এই ক্রিপ্টস ডেভেলপমেন্টের পরে মায়ের দেহ থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। আমরা জানি গর্ভধারণের জন্য প্রোজেস্টেরন হরমোনের গুরুত্ব অনেক বেশি। এই প্রোজেস্টেরন হরমোনের জন্য গর্ভবতী মায়ের এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম যে স্তরে ভ্রূণটা রোপিত হলো, এই স্তরগুলো ক্রমশ স্ফীত হয়ে ওঠে, ফুলে ওঠে, গ্রন্থিময় হয়, রক্ত জালকপূর্ণ হয়, আর একে আমরা বলি ডেসিডুয়া। মনে থাকবে, এই ডেসিডুয়ার গঠনের পরে এই ধরনের প্লাসেন্টাগুলোর ক্ষেত্রে কোরিয়নিক ভিলাই প্রথম দিকে এই পুরো ব্লাস্টোসিস্টের চারদিকে আবৃত থাকে, কিছুদিন পরে শুধুমাত্র একদিকের অংশে, অর্থাৎ ভ্রূণের অঙ্কদেশে জরায়ু গহ্বরের বিপরীত দিকে এই প্লাসেন্টাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ এই প্লাসেন্টাগুলো শুধুমাত্র একদিকে অবস্থান করে, এই জন্য একে আমরা বলি প্রকৃত অমরা বা ট্রু প্লাসেন্টা। আর এগুলো দেখতে অনেকটা চ্যাপ্টা আকৃতির, চাকতির মতো বা ডিস্ক শেপড।
এই জন্য এদের আমরা বলি ডিস্কয়েডাল প্লাসেন্টা। আর আসবো এই যে ভ্রূণের সঙ্গে মাতৃ দেহের একটা দড়ির মতো অংশ দিয়ে অমরা গঠিত হয়। এই দড়ির মতো অংশটাকে আমরা বলি নাভিরজ্জু বা আম্বিলিক্যাল কর্ড। আর এই ধরনের প্লাসেন্টার গঠনে আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়ন আর অ্যালান্টয়েস এর সমন্বয়ে তো গঠিত হয়েছে, এই দুটো নিয়েই গঠিত প্লাসেন্টা, কোরিয়ন আর অ্যালান্টয়েস। এই জন্য এদেরকে বলা হয় অ্যালান্টো কোরিয়নিক প্লাসেন্টা। আর এই প্লাসেন্টাগুলো, কোরিয়নের ভিলাইগুলো মাতৃর রক্ত দ্বারা পূর্ণ থাকে, যার মাধ্যমে এই কোরিয়নিক ভিলাই পর্দার মাধ্যমে রক্ত মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে যায়। এই জন্য একে আমরা বলি হিমোকোরিয়াল প্লাসেন্টা। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জন্মাতে পারে যে মায়ের দেহের রক্ত আর ভ্রূণের দেহের রক্ত কি এক? না, এক নয়। তাহলে যদি বিপরীত রক্ত হয় বা অন্য গ্রুপ হয়, ব্লাড গ্রুপটা অন্য হয়, তাহলে তো মায়ের দেহের রক্ত যদি ভ্রূণের দেহে মেশে তাহলে তো ক্লট করে যাবে, তঞ্চন ঘটে যাবে। এই প্রশ্নটা তোমাদের মনে হতেই পারে। হ্যাঁ, যদি সরাসরি মিশে যেত মাতৃদেহ থেকে রক্ত ভ্রূণের দেহে তাহলে রক্ত তঞ্চন ঘটে যেত। এই জন্যই তো আছে কোরিয়নিক ভিলির পর্দা, যেগুলো মাতৃরক্ত প্রবেশের আগে বাধা দান করে, অর্থাৎ এখানে রক্তকে ফিল্ট্রেশন করিয়ে তারপরে প্রবেশ করায়। এই জন্য রক্ত তঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে না। আর এগুলো মাতৃদেহে যদি কোনো কারণে কোনো ইনফেকশন ঘটে বা কোনো, সাপোজ মনে করো সব ভ্রূণের, মায়ের দেহের থেকে সব ভ্রূণের জীবাণু যাচ্ছে না, যদি পক্স হয় বা যদি করোনাই হয়, সব ভ্রূণ কিন্তু করোনাযুক্ত হচ্ছে না। অর্থাৎ এই জন্যই এই যে এই ক্ষতিকর জীবাণুগুলো, ভাইরাসগুলো, এগুলোকে সংক্রমণের হাত থেকে আটকাচ্ছে যাতে ভ্রূণ সংক্রমিত না হয়। এই জন্যই আছে কোরিয়নিক ভিলির পর্দা। আর একটা কারণে সাহায্য করে, সেটা হচ্ছে মাতৃদেহের রক্তের চাপ, ব্লাড প্রেশার অনেক বেশি ভ্রূণের থেকে। এই কোরিয়নিক ভিলির পর্দা থাকায় রক্তচাপটাকে ব্যালেন্স করিয়ে দেয়, কমিয়ে দেয়। যদি সরাসরি মিশতো তাহলে ভ্রূণ হয়তো গর্ভপাত ঘটে যেত, রক্তচাপ বেশি হয়ে গেলে মায়ের দেহে। আর আসবো লাস্ট পয়েন্ট, এই যে প্লাসেন্টা গঠন হলো, এগুলো জরায়ুর ডেসিডুয়া ফিটাল প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে। এই জন্য আমরা এই গঠনকে আমরা বলি ডেসিডুয়েট অমরা বা ডেসিডুয়াস অমরা। এই ধরনের প্লাসেন্টায় প্রসবের পরে দেখবে জরায়ুর গাত্রতল থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়। অর্থাৎ আমরা টোটাল মাতৃদেহের প্লাসেন্টা দেখলাম তিন রকমের, হিমোকোরিয়াল, ডিস্কয়েডাল আর হচ্ছে ডেসিডুয়াস প্লাসেন্টা। এরপরে আসবো আমরা, তোমাদের এটি খুব ইম্পর্ট্যান্ট, এই অমরা বা প্লাসেন্টার কাজগুলি কি কি উল্লেখ করো, এই ধরনের প্রশ্ন আসে। তো অমরার বা প্লাসেন্টার প্রধান কাজ হলো ভ্রূণের পুষ্টি সরবরাহ করা। অর্থাৎ মাতৃদেহ থেকেই তো ভ্রূণ পুষ্টি পায়, এই পুষ্টি উপাদান মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে আসে এই অমরা বা প্লাসেন্টার সাহায্যে। 2 নম্বরে গ্যাসীয় আদান প্রদান, এই অমরার সাহায্যে মায়ের দেহে রক্তের মধ্যে মিশে থাকা অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে। আবার ভ্রূণের থেকে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অমরার মধ্য দিয়ে মাতার রক্তে প্রবেশ করে এবং শ্বসনতন্ত্রের মাধ্যমে দেহের বাইরে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। আর হয় রেচন, ভ্রূণ তো তাদের যে বিপাক কাজ চলছে তা এই রক্তের মাধ্যমে সম্পন্ন হয়।
অর্থাৎ ভ্রূণের দেহে উৎপন্ন দূষিত বিপাকজাত বর্জ্য পদার্থগুলো, যেগুলো নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন বিহীন, এই সমস্ত বর্জ্য পদার্থগুলো মায়ের দেহে আসে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে আসবো আমরা বিভিন্ন ধরনের রোগ জীবাণু হাত থেকে রক্ষা করে এই কোরিওনিক ভিলির পর্দার মাধ্যমে, যা মায়ের দেহে সংক্রমিত হলেও ভ্রূণের দেহে সংক্রমণ সাধারণত হয় না। আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, মায়ের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সাপোজ মনে করো মায়ের দেহে কোনো কারণে পক্স ভাইরাস আক্রমণ ঘটলো, তো ভ্রূণের দেহে হবে না, কারণ মায়ের দেহে পক্স আক্রমণ ঘটার পরে মায়ের দেহে অ্যান্টিপক্স তৈরি হবে, সেই অ্যান্টিপক্স ভ্রূণের দেহে ডিরেক্ট চলে যাবে, অর্থাৎ ভ্রূণটি এই পক্স বা ভ্যারিওলার আক্রমণ থেকে রেহাই পাবে, অ্যান্টিপক্স তৈরি হয়ে সে সংক্রমিত হবে না। আর হয় মায়ের দেহে যে প্রথম ইমিউনিটির জন্য অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হলো আইজিএম। এই আইজিএম তোমরা বিশদে পড়বে পরের ক্লাসগুলোতে। তোমাদের এই আইজিএম মায়ের দেহে থেকে ভ্রূণের দেহে আসে, অর্থাৎ ভ্রূণের দেহে প্রথম উৎপন্ন অ্যান্টিবডি হলো আইজিএম। এই তোমরা 5-6টা পয়েন্ট বললেই হবে। এরপরে আসবো আমরা সন্তান প্রসব বা পারচুরিশন, অর্থাৎ এই যে মাতৃদেহ থেকে গর্ভাবস্থার পরে 9 মাস 10 দিনের পরে বা 280 দিনের পরে যে ভ্রূণ যেটা ডেভেলপমেন্ট হলো, যে ফিটাস যাকে বলছি আমরা, এই ফিটাস যখন মাতৃদেহের বাইরে বেরিয়ে আসবে, এই পদ্ধতিকে বলা হয় পারচুরিশন বা চাইল্ড বার্থ বা সন্তান প্রসব। অর্থাৎ মাতৃদেহে জরায়ুর মধ্যে বৃদ্ধি এবং পরিস্ফুরণের পর পূর্ণ গঠিত শিশু যখন অমরা সহ প্রসব মাধ্যমের মধ্য দিয়ে জরায়ুর সংকোচন দিয়ে যোনিপথে দেহের বাইরে নির্গত হয় বা বেরিয়ে আসে, এই ঘটনাকে বলা হয় বা পদ্ধতিকে বলা হয় পারচুরিশন বা প্রসব। এটি ঘটে 3টি দশার মাধ্যমে। দশাগুলি হলো ডাইলেশন বা প্রসারণ, তারপরে নির্গমন, তারপরে প্লাসেন্টাল দশা। এই গর্ভাবস্থার শেষ দিকে যখন জরায়ু উদরের সংকোচন শুরু হয়, তখন এই যে যোনিপথে নির্গমন ঘটে শিশুর, একে আমরা বলি লেবার। আর এই সময় একটা 9 মাস 10 দিন পরে একমাত্র মাই জানে, একটা তীব্র যন্ত্রণা অনুভূত হয়। এই যন্ত্রণা গর্ভধারণের সব থেকে কঠিনতম এর মাধ্যমেই শিশু জন্ম নেয়। এই যন্ত্রণাকে বলা হয় লেবার পেন, একটা অস্বাচ্ছন্দ্য যন্ত্রণার সৃষ্টি হয়। এরপরে আমরা আসবো এই সন্তান পোষণের প্রত্যেকটা দশাকে অল্প অল্প করে বর্ণনা করব। প্রথমে আসি প্রসারণ দশা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে যখন পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হলো, সেই হরমোন সংকেত মস্তিষ্কের দ্বারা পরিচালিত হয়ে জরায়ুর প্রাচীর গাত্রগুলোকে নরম করে, উদর অংশের সংযোজন ঘটায়, অর্থাৎ সার্ভিক্স প্রসারিত হয় এবং অ্যামনিয়ন বিদীর্ণ হয়, ফেটে যায়। এই জন্য অ্যামনিওটিক তরল দেহের বাইরে নির্গত হয়। এই দশাকে বলা হয় ডাইলেশন বা প্রসারণ, অর্থাৎ প্রসারিত হলো সার্ভিক্সের প্রসব ব্যথার মধ্য দিয়ে সার্ভিক্স সম্পূর্ণরূপে প্রসারিত হলো। প্রসারিত না হলে শিশু কিভাবে বেরিয়ে আসবে? এটা প্রায় 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এই প্রসব যন্ত্রণা মা অনুভব করে। এটি অক্সিটোসিন, যা নিউরো হরমোন,
তার দ্বারাই এই ডাইলেশন পথ তৈরি হয়। এরপরে আসবো নির্গমন দশা বা এক্সপালশন স্টেজ, অর্থাৎ শিশু বেরিয়ে আসবে বা নির্গত হবে, নির্গমন ঘটবে। সার্ভিক্স যখন সম্পূর্ণ প্রসারিত হয়ে গেল, তখন এই নরম প্রসারিত সার্ভিক্সের মধ্য দিয়ে জরায়ু থেকে শিশু ভূমিষ্ঠ হয়, যোনিপথে প্রবেশ করে, তারপরে দেহের বাইরে বেরিয়ে আসে। এই সময় শিশুর মস্তক থাকে যোনিপথের সামনের দিকে আর পাগুলো থাকে পিছনের দিকে। এইভাবে যদি হয় একে আমরা নর্মাল বলি। আর যদি কোনো কারণে পাগুলো গুটিয়ে সামনের দিকে চলে আসে আর মাথাটা পিছন দিকে থাকে, একে আমরা বলি ব্রিচ বার্থ, অর্থাৎ অস্বাভাবিক। এই সময় একটা স্বাভাবিকভাবে প্রসব হয় না, তখন হয় পেট কেটে অপারেশনের মাধ্যমে করতে হয়, কিংবা এক্সপাল্টিং যন্ত্রের মাধ্যমেও করা যায়। আর এইভাবে 20 থেকে 60 মিনিটের মধ্যে শিশু ভূমিষ্ঠ হতে সময় লাগে। এরপর আসবো প্লাসেন্টাল দশা, অর্থাৎ শিশু যে ভূমিষ্ঠ হয়ে গেল, শিশু জন্ম যে হলো, এর 10 থেকে 45 মিনিটের মধ্যে মায়ের জরায়ুর প্রাচীর থেকে অমরা বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে প্লাসেন্টা ডেভেলপমেন্ট আমরা পড়িয়েছিলাম, এই প্লাসেন্টার শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই 10 থেকে 45 মিনিটের মধ্যে প্লাসেন্টা বাইরে বেরিয়ে আসে মাতৃদেহ থেকে, এবং অ্যাম্বিলিক্যাল কর্ড ও ভ্রূণীয় পর্দা যোনিপথের দেহের বাইরে নির্গত হয়। তারপরে আমরা ডাক্তারের সহযোগিতায় এই অ্যাম্বিলিক্যাল কর্ডকে কেটে ফেলা হয়, কেটে দেওয়া হয়। আর এই সময় এই যে অ্যাম্বিলিক্যাল কর্ড কেটে ফেলা হলো, এই অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমেই তো ভ্রূণ ও মায়ের সংযোগ গড়ে উঠেছিল। তার ফলে শিশুর শ্বাসতন্ত্র, সংবহনতন্ত্র এগুলো কিন্তু ছিল এই অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমেই। কিন্তু যখন কেটে ফেললাম, তখন রক্তবাহগুলো রক্ত সরবরাহ বন্ধ করে দিল, অর্থাৎ শিশুর রক্ত সংবহনতন্ত্র নিজের শুরু হলো, আর শুরু হলো শ্বসনতন্ত্র, যার জন্য শিশুর ফুসফুসটা প্রসারিত হয় এই সময়, এবং শিশু প্রথম শ্বাস নেয় যেটা হচ্ছে নিজের শ্বসনতন্ত্রের দ্বারা। এই জন্য শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বিকট চিৎকার করে কেঁদে ওঠে। এরপরে আসবো মাতৃদেহে দুগ্ধ নিঃসরণ বা ল্যাকটেশন, অর্থাৎ এই যে শিশু জন্ম নেওয়ার পরেই তো মায়ের দুগ্ধ উৎপন্ন করা শুরু করে মা, অর্থাৎ শিশুর খাদ্য মাতৃদুগ্ধ। এই মাতৃদুগ্ধই শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য দায়ী। এই মাতৃদুগ্ধ খুবই উপযোগী। এই হলুদ বর্ণের গাঢ় প্রথম যে মাতৃদুগ্ধ উৎপন্ন হয় তাকে বলি কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রামে থাকে সব থেকে বেশি শিশুর রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি, তা হলো IgA। এবং মা যদি স্তন্যদান না করে, মায়ের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ এই দুগ্ধ মায়ের শরীরে ফ্যাট হিসেবে জমে যাবে এবং যা পরে মাংসপিণ্ড গঠন করবে, এবং ম্যালিগন্যান্ট প্রকৃতির হলে ক্যান্সার সেল তৈরি হবে, যার জন্যই ব্রেস্ট ক্যান্সার হয়। এবং শিশু যদি স্তন্যপান না করে, শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হবে না। এই ধরনের একটা রোগের কথা আমরা পড়ি, যা হচ্ছে অ্যালঝাইমার্স, অর্থাৎ শিশুর ব্রেন ডেভেলপমেন্ট না হলে সে বয়সকালে সব কিছু ভুলে যাবে, এবং বয়সকালে শিশুর একটা বিশাল বড় ঘাটতি দেখা দেবে, সে স্মৃতি ধারণ চারণ করতে পারবে না। একে আমরা বলি অ্যালঝাইমার্স রোগ, যা ঘটে যখন শিশুবেলায় তার মা তাকে স্তন্যপান করায় নাই। তার জন্য 60 বছরের পর থেকেই এই রোগের প্রকোপে ফরেন কান্ট্রিগুলোতে বেশিরভাগ মানুষকেই শিশু অবস্থায় দুগ্ধ না পাওয়ার জন্য 60-এর ঊর্ধ্বে বা বৃদ্ধকালে এই রোগে ভুগতে হয়। তো আমরা আসবো এই দুগ্ধ নিঃসরণ পদ্ধতি, অর্থাৎ সন্তান প্রসবের পরে এই যে মায়ের স্তনগ্রন্থি আছে, সেখানে অ্যালভিওলাই কোষসমূহে দুগ্ধ নালিকার মাধ্যমে দুগ্ধ নিঃসরণ ঘটে, যা বাচ্চা বা শিশু
স্তনগ্রন্থির বৃন্তকে সজোরে মুখে লাগিয়ে টানার জন্য, অর্থাৎ এই সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে শিশু স্তনপানের ইচ্ছা, এটা একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তার ফলেই যে প্রতিবর্ত ক্রিয়া ঘটে তাকে আমরা বলি সাকলিং রিফ্লেক্স। এই সাকলিং রিফ্লেক্সের মাধ্যমেই শিশু যখন স্তনগ্রন্থির বৃন্তকে সজোরে মুখে লাগিয়ে টানে, তখন মেকানো রিসেপ্টরগুলো স্তনগ্রন্থিতে যেগুলো আছে সেগুলো উদ্দীপিত হয়। উদ্দীপিত হলে একটা বার্তা গিয়ে পৌঁছায় সুপ্রিমো গ্ল্যান্ডে, হাইপোথ্যালামাসে, এবং হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়, তাকে আমরা বলি প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন বা পিআরএইচ বা পিআরএফ বলা হয়, প্রোল্যাক্টিন রিলিজিং ফ্যাক্টরও বলা হয়। এই প্রোল্যাক্টিন রিলিজিং হরমোনের দ্বারা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, অর্থাৎ অগ্র পিটুইটারি থেকে ক্ষরণ হয় প্রোল্যাক্টিন হরমোন, যা ল্যাক্টোট্রপ কোষকে উদ্দীপিত করে, যার জন্য দুগ্ধক্ষরণ শুরু হয়। আবার এই পিআরএইচ এর দ্বারা পশ্চাৎ পিটুইটারি বা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে, যেখান থেকে ক্ষরণ হয় অক্সিটোসিন। এই অক্সিটোসিন নিউরো হরমোন, যা দুগ্ধক্ষরণের উদ্দীপিত করে। মায়ো এপিথেলিয়াল কোষকে উদ্দীপনের মাধ্যমে দুগ্ধক্ষরণ হতে সাহায্য করে এবং প্রকৃত দুগ্ধক্ষরণ করায় প্রোল্যাক্টিন হরমোন। এরপরে আমরা পুরো চ্যাপ্টারটি শেষ করলাম। তোমরা এই ভিডিওগুলি, ক্লাসগুলি মন দিয়ে শুনবে। তোমাদের ইন্টারেস্টিং চ্যাপ্টার, ক্লাসে পড়াতে গেলে আরো বেশি ভালো লাগতো তোমাদের, কিন্তু কিছু করার নেই। এই দুর্যোগের সময়, মহামারীর সময় তোমাদের এইভাবেই ক্লাসগুলি করাতে হলো। তোমরা মন দিয়ে শুনলে অনেক বেশি উপকৃত হবে। তোমাদের কিছু শর্ট টার্ম আমি আলোচনা করে দেব, যেগুলো ক্লাসের শুরুতেই বলেছিলাম। প্রথম প্রশ্ন, পিউবার্কি কি? এই উত্তরগুলো এখানে আলোচনা করে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, তোমরা খাতায় লিখে প্রশ্নগুলো করে রাখবে। বয়স সন্ধিক্ষণে ছেলে ও মেয়েদের শ্রোণী অঞ্চলে কিছু হেয়ার, চুল, পিউবিক হেয়ার বা লোমের আবির্ভাব ঘটে। এইগুলোকে আমরা বলি, এই ঘটনাকে আমরা বলি পিউবার্কি। তারপরে প্রশ্ন, থেলার্কি কি? বয়স সন্ধিক্ষণে মেয়েদের স্তনগ্রন্থি বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থার পরে এটা একটা পরিণত লাভ করে। এই যে বয়স সন্ধিক্ষণের সময়, অর্থাৎ পিউবার্টি পিরিয়ডে স্তনগ্রন্থির যে বৃদ্ধি শুরু হলো, এই ঘটনাকে বলা হয় থেলার্কি। এরপরে প্রশ্ন, মেনার্কি কি? মেনার্কি হলো মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র শুরু হওয়ার ঘটনাকে বলা হয় মেনার্কি। আমি আগে আলোচনা করেছিলাম এটা। আর এই রজচক্র 45 থেকে 50 বছর পরে স্ত্রীলোকের দেহে বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় মেনোপজ। এরপরে আসবো প্রিপিউস কি? পুরুষ দেহের পুংলিঙ্গ অর্থাৎ পেনিসের অগ্রভাগে একটা পাতলা আবরণী দ্বারা আবৃত থাকে, একে বলা হয় প্রিপিউস। আর এই পরে প্রশ্ন, স্মেগমা কি? স্মেগমা হলো এই পেনিসের ত্বকে কিছু সিবেসিয়াস গ্রন্থি থাকে, যা সাদা রঙের মোম জাতীয় পদার্থ ক্ষরণ করে, একে বলা হয় স্মেগমা। তারপরে প্রশ্ন, সার্কামসিশন কি? না এই প্রিপিউস থেকে, অর্থাৎ পেনিসের গায়ে যে গ্ল্যান্স আছে, গ্ল্যান্সের উপরে যে পাতলা পর্দা আছে, এই পাতলা পর্দা থেকে স্মেগমা ক্ষরণ হয়, যার জন্য ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটার জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি হয়। এই স্মেগমাই ব্যাকটেরিয়ার পুষ্টি জাতীয় খাদ্য হিসেবে গ্রহণ করে। আর এই পাতলা আবরণ বা পাতলা পর্দাকে কেটে ফেলার পদ্ধতিকে বলা হয় সার্কামসিশন। এরপরে প্রশ্ন, শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য।
না, এই শুক্রাশয়ের দুই ধরনের কোষ থাকে আমরা জানি, সার্টোলি কোষ আর হচ্ছে লেডিগের কোষ। এই সার্টোলির কোষগুলো বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে, আর লেডিগের কোষগুলো অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। এই জন্যই অর্থাৎ বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা সনালনাল যাদের থাকবে এই ধরনের মিশ্রিত গ্ল্যান্ডকে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি বলি। এর পরের প্রশ্ন, মেনোরিয়া অর্থাৎ রজস্রাব যদি স্বাভাবিকভাবে সংঘটিত হয় তাকে বলি মেনোরিয়া। অ্যামেনোরিয়া, শব্দের অর্থ কি? মানে অ্যাবসেন্ট থেকে এসছে অর্থাৎ এই রজস্রাব যদি সাময়িকভাবে বন্ধ হয় তাকে আমরা বলবো অ্যামেনোরিয়া। আর ডিসমেনোরিয়া, এই রজস্রাবের সময় যদি তীব্র যন্ত্রণা অনুভূত হয় তাকে বলি আমরা ডিসমেনোরিয়া। এরপরে আসবো আমরা একটোপিক ইমপ্লান্টেশন। অনেক সময় দেখা যায় যে স্ত্রী দেহের জরায়ুর এই এন্ডোমেট্রিয়াম স্তর ছাড়াও অন্যান্য জায়গাতে, এই এন্ডোমেট্রিয়াম স্তরে না হয়ে অন্যান্য জায়গাতে ভ্রূণ রোপণ ঘটে, অর্থাৎ কখনো ডিম্বাশয়ের ফ্যালোপিয়ান নালীতে, কখনো উদর গহ্বরে এই ব্লাস্টোসিস্ট রোপিত হয় বা পতিত হয়। এই ঘটনাকে বলা হয় একটোপিক ইমপ্লান্টেশন। এরপরে প্রশ্ন, মর্নিং সিকনেস কি? না, গর্ভ অবস্থায় যখন গর্ভধারণ করলো প্রথম 3 মাস প্রায় দিনই সকালের দিকে বমি করতে দেখা যায়। এই স্ত্রীলোকের এই বমি করার টেন্ডেন্সি হয় হরমোনের ফ্লাকচুয়েশনের জন্য। একে বলি আমরা মর্নিং সিকনেস। তারপরের প্রশ্ন, ব্রিচ বার্থ কি? না, যদি এই যে পারচুরিশন বা সন্তান প্রসবের সময় যদি পাগুলো যোনি পথের দিকে ভাঁজ হয়ে অবস্থান করে আর মাথাটা পিছনের দিকে থাকে, এই ধরনের পারচুরিশনকে আমরা বলি ব্রিচ বার্থ। এক্ষেত্রে শল্য চিকিৎসার মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে পেট কেটে সন্তান প্রসব করানো হয় বা সন্তানকে বের করে নেওয়া হয়। এর পরের প্রশ্ন, মিউকাস প্লাগ কি? না, গর্ভাবস্থার সময় এই স্ত্রীলোকের সার্ভিক্সে যোনিপথে মিউকাস স্তর অঞ্চলে একটা মিউকাস ক্ষরণ হয়, যা এই ক্ষরণ হওয়া মিউকাসকে বলা হয় মিউকাস প্লাগ, যার জন্য সার্ভিস অঞ্চলে একটা আস্তরণ সৃষ্টি করে যা ব্যাকটেরিয়ার প্রবেশকে বাধা দেয়। এই ব্যাকটেরিয়া মিউকাস স্তরে গেলে মিউকাসের দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এর জন্য শিশু গর্ভাবস্থায় শিশু রক্ষা পায় এই মিউকাস প্লাগের দ্বারা। আর এটি ঘটে একটি প্রেগনেন্সি হরমোনের জন্য দায়ী। প্রেগনেন্সি হরমোন কাকে বলা হয়? এইচসিজি। এই এইচসিজি হরমোনকে বলা হয় প্রেগনেন্সি হরমোন। আর এর উপস্থিতি মূত্রের সঙ্গে পাওয়া যায়, যার জন্য আমরা যেগুলো প্রেগনেন্সি টেস্টের জন্য যে কিটগুলো আছে তাতে ইউরিন ফেললে এই কিটের মধ্যে যদি এইচসিজি হরমোন মূত্রের মাধ্যমে নির্গত হয় তখনই আমরা বলি যে স্ত্রীলোকটি গর্ভধারণ করেছে বা প্রেগনেন্ট মহিলা। আমরা এই প্রেগনেন্সি টেস্ট এই কিটের মাধ্যমে করি, যেখানে হরমোন এই এইচসিজি হরমোন এলেই তবে এই কিটটি পজিটিভ দেখাবে। এরপরে আমরা আসবো লাস্ট কোশ্চেন, এলএইচ সার্জ কি? এলএইচ সার্জ অর্থাৎ রজচক্রের মাঝামাঝি সময়কালে প্রায় 14তম দিনে এলএইচ এর মাত্রা সর্বোচ্চ হয়, লিউটিনাইজিং হরমোনের মাত্রা সর্বোচ্চ হয়। একে আমরা বলি এলএইচ সার্জ। আর এই সময়ের পরে ওভিউলেশন ঘটে। ব্যাস, তোমরা এই প্রশ্নগুলি 15টি প্রশ্ন সব খাতায় লিখে মন দিয়ে করবে, আর বাকি বড় প্রশ্নগুলো যেগুলো আমি নোট দিয়ে আলোচনা করেছি সেগুলি ভালো করে পড়বে। তাহলেই তোমাদের এই হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটি পুরোপুরি পাকাপোক্তভাবে তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।